চলো আজকে আমরা শুরু করব আমাদের ক্লাস 10 এর অনুপাত সমানুপাত। আমরা 5.1 এর বেসিক অঙ্ক কিছু করেছি। আজকে আমরা 5.2 এবং 5.3 এর অঙ্কের জন্য যে ধরনের সূত্র লাগে বা কি ধরনের কি অঙ্ক আসে সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই একটুখানি বলে নিই, যেটা বলে নেওয়াটা খুব দরকার, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি তোমরা জানোই খুবই খারাপ থেকে খারাপতর হতে চলেছে। তো সকলেই তোমরা বাড়িতে থাকো এবং সকলেই বাড়িতে আছো, তো নিজেদের রিক্রিয়েশনের জন্য পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও। কেমন? চলো স্টার্ট করা যাক। অনুপাত। তো দেখো এই জায়গায় 5.2 আমরা অনুপাত সমানুপাত সে পড়বো, তার বেসিক আমরা ধর্মগুলো নিয়ে আলোচনা করব। কেমন? তো ফার্স্ট ধরো অনুপাত বা কি A:B, এটাকে একটা অনুপাত আমি বললাম, C:D এটাকে আর একটা অন্য অনুপাত বললাম। কিন্তু এই দুটোর ভ্যালু যদি সমান হয় তাহলে এই পুরো চারটেকে মিলিয়ে আমি একটা সমানুপাত বললাম, অর্থাৎ সমান অনুপাত H:B যা C:D তাই। যেমন ধরো একটা যদি অনুপাত 2:4 হয় আর একটা যদি অনুপাত 3:6 হয়, ওকে, তাহলে 2:4 এখানেও কেটে 1:2 আমি পাবো, 3:6 এখানেও কেটে 1:2 পাবো। তার মানে হাফ ইকুয়াল টু হাফ। দেখো বোথ সাইডে একই ভ্যালু বেরিয়েছে, তার মানে এই 2:4 আমি যদি বলতে পারি 2:4 ইকুয়াল টু 3:6 এরা একটা সমানুপাত। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী এরকম একটা আমি সমানুপাত তৈরি করেছি। এবার এই সমানুপাতের আমরা ধর্মে আসি। তাহলে এই কথাটার অ্যাকচুয়ালি অর্থটা কি? এ বি এ কমা বি কমা সি কমা ডি যখন সমানুপাতে আছে তখন সেটাকে এইভাবে লেখা যাবে। ওকে, এবার তার মানে এটাকে দেখো A/B ইকুয়াল টু C/D এইভাবে আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার যদি এভাবে আমরা লিখি, আমরা সকলেই জানি এই দুটো অনুপাত, তাহলে এটাকে যদি পরের স্টেপে একটা ধ্রুবক ধরি আমরা, তাহলে কি সেটা ইকুয়াল টু কে, এই ধ্রুবকটা আমরা ধরতে পারি। তার মানে A/B এই লাইনটা আলাদা করে কে, এবং C/D এই লাইনটা আলাদা করে কে। ওকে, তাহলে আমি এখান থেকে কি পেলাম বলো, A ইকুয়াল টু বি কে। আবার এখান থেকে কি পেলাম বলো, C ইকুয়াল টু ডি কে, এটা পেলাম। ওকে, তো কোনো বুঝতে অসুবিধা নেই আমাদের। এখান থেকে আমরা এই দুটো জিনিস পেলাম। এবার এর সাথে যদি আর একটা আমি এইখানে, তো কি বলা হচ্ছে ABCD সমানুপাতে আছে, আমি ধরো এখান থেকে এভাবে লিখলাম ABCD ক্রমিক সমানুপাতি বা ক্রমিক ভাবে সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতি। অবশ্যই আমরা যা করছি আমরা কিন্তু চারটের জন্য করছি, এটা কিন্তু তিনটের জন্য হতে পারে, আমি দেখাচ্ছি পরে। তো ABCD যদি বলা যায় ক্রমিক সমানুপাতি, তাহলে আমি কি লিখবো বলো, ক্রমিক মানে হচ্ছে একটার সাথে আর একটা অল্টারনেটিভ ভাবে জড়িয়ে আছে। দেখো আগেরটায় কি ছিল, A আর B এটা আলাদা, C আর D ওরা আলাদা, কিন্তু এখানে পাশাপাশি দুটো পদ অনুপাত তৈরি করবে, অর্থাৎ A এর সাথে B এর একটা যে অনুপাত সম্পর্ক হবে, B এর সাথে C এর সেই অনুপাত সম্পর্ক হবে, এবং C এর সাথে D এর সেই অনুপাত সম্পর্ক হবে। তো আমরা কিভাবে লিখবো, A/B, B/C, C/D। ওকে, তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা এইভাবে করতে পারি। তাহলে এটাকেও আমরা যদি কে একটা ধ্রুবক ধরি, তাহলে সেখান থেকে আমি কি কি পাবো, A/B আলাদা করে কে, B/C আলাদা করে কে, C/D আলাদা করে কে। তার মানে আমি কি পেলাম বলো, A ইকুয়াল টু বি কে, B ইকুয়াল টু সি কে, এবং C ইকুয়াল টু ডি কে। তাহলে দেখো এই যে সিটা, তাহলে সি এর মান এত বড়টা, এটা ডিকে, তাহলে এই ডিকেটাকে আমি সি তে এখানে এন্টার করাতে পারি। তাহলে ডিকে ইন্টু কে, তাহলে আমার কি দাঁড়ালো বলো, ডিকে স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ডিকে স্কোয়ার। আমাদের সমানুপাতি আর ক্রমিক সমানুপাতির পার্থক্য এটাই, এখানে কিন্তু কারোর মান কোথায় দেখো রিলেট করানো যায় না। সি ইকুয়াল টু ডিকে আলাদাভাবে বেরিয়েছে, এ ইকুয়াল টু বি কে আলাদাভাবে বেরিয়েছে, অর্থাৎ এখানে মান কার বেরোবে, ওপরের লবগুলোর এ এবং সি এর মান বেরোবে। কিন্তু এখানে দেখো মোটামুটি শেষে যে থাকবে, এই যে শেষ যে থাকবে তাকে দিয়ে বাকি প্রত্যেকের মান বের করা যাবে। আমি কি বললাম, শেষে যে থাকবে তাকে দিয়ে প্রত্যেকের মান বের করা যাবে। তার কারণটা দেখো, এর সাথে এ রিলেটেড, এর সাথে এ রিলেটেড, এর সাথে এ রিলেটেড, তাহলে শেষে কে, সি এর সাথে তো ডি রিলেটেড, আবার দেখো সি এর সাথে বি রিলেটেড, তাহলে মানে বি এর সাথে আবার ডি রিলেটেড,
আবারও বলছি, আরেকবার একটু বোঝো। সি এর সাথে ডি রিলেটেড, আবার দেখো বি এর সাথে সি রিলেটেড, কিন্তু সি এর মধ্যে আছে ডি, তাহলে বি এর সাথে ডি রিলেটেড। আবার এ এর মধ্যে আছে বি, কিন্তু বি এর মধ্যে আছে ডি, তাহলে তোমার এ এর সাথেও ডি রিলেটেড হবে। ওকে, তাহলে এখান থেকে আমি সি ইকুয়াল টু ডি কে পেলাম, বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার পেলাম। একই রকম ভাবে আবার আমি এই ভ্যালুটা এই বিটায় আমি বসাবো, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখানে হয়ে যাবে ডি কে স্কোয়ার ইন্টু কে, অর্থাৎ ডি কে কিউব। তাহলে এইভাবে দেখো আমরা ভ্যালুগুলো বার করি। এবার এই ভ্যালুগুলো আমরা বিভিন্ন জায়গায় বসিয়ে অঙ্ক করতে পারবো। কেমন? এটা একটা হলো। এবার ধরো আবার তোমাকে তিনটে দিয়ে যদি দিল, তোমাকে বলছে এ বি সি যখন ক্রমিক সমানুপাতি, ক্রমিক কিন্তু এ বি সি যখন ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমি কি বলেছি দেখো, প্রথমে আমাকে এটা ভাবতে হবে যখন তিনটে থাকবে কিন্তু আমাকে সমানুপাত গঠন করতে হবে, তার মানে আমাকে মাথায় রাখতে হবে যে মাঝখানেরটাকে একবার এ পক্ষে নেব, একবার ওই দিকের পক্ষে নেবো। বুঝতে পারলাম? সমান 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 একবার এই পারে নেবো, একবার ওই পারে নেবো। মানে আমি অনুপাতটা সাজাবো এ ইস টু বি সমান সমান বি ইস টু সি, এইভাবে আমার অনুপাতটা সাজাবো। কিন্তু আমার অনুপাতটা কি হবে? এ বাই বি, বি বাই সি, এভাবে হবে। অর্থাৎ এখানে বি তার মানে কি হলো বলো? বি কে এখানে আর একটা ভাবে বলা যায়, এখানে মধ্য সমানুপাতি, বি কে বলা হয় মধ্য সমানুপাতি। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এই অবস্থায় বিটা আমার মধ্য সমানুপাতি, এটাও বলা যায়, বা এইভাবে আমার বলা যায়। তাহলে এখান থেকে দেখো বি ইন্টু বি অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু এসি এখান থেকে বেরোলো। এখান থেকে তুমি যেমন ইচ্ছা বার করতে পারো। এইটা যেমন একটা পরস্পরের রিলেশন বেরোলো, তুমি আবার এটাকে এখান থেকে টেনে এটাকে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি সমান সমান কে ধরতে পারো। তাহলে কে যখনই আমরা ধরবো এটা আলাদা করে বি কে হয়ে গেল, বাই ইকুয়াল টু কে, এটা সি বাই বি বাই সি ইকুয়াল টু কে। তাহলে এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে। ঠিক আছে, তাহলে সি কে টা এখানে ঢুকে গেল। তাহলে সি কে ইন্টু কে ইকুয়াল টু সি কে স্কোয়ার, এভাবে আমরা বার করতে পারবো। তাহলে এখানেও দেখো ক্রমিক সমানুপাতি, শেষটা দিয়ে আমার সবকটা বেরোলো, এটা শেষ দিয়ে বাকি দুটো এ বি কে বার করা গেল। কেমন? এইভাবে আমাকে বুঝতে হবে। তাহলে আমরা মধ্য সমানুপাতির ব্যাপারটা বুঝলাম, ক্রমিক সমানুপাতি তিনটে দিয়ে বুঝলাম, ক্রমিক সমানুপাতি চারটে দিয়ে বুঝলাম, শুরু করেছিলাম সমানুপাত দিয়ে। ওকে, এবার আমরা আরেকটু এগিয়ে যাই। মানে আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি তৃতীয় সমানুপাতি, প্রথম সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, এগুলোর ফর্মুলা। তো এগুলোর ফর্মুলা তো আমরা সকলেই জানি। আমি যদি একটু ছোট করে এখানে মানে দেখাই, ধরো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এখানে কি এটাকে বলবো ফার্স্ট, মানে ফার্স্ট প্রপোর্শন, অর্থাৎ প্রথম সমানুপাতি, বিটা সেকেন্ড প্রপোর্শন, দ্বিতীয় সমানুপাতি, সিটা থার্ড প্রপোর্শন, তৃতীয় সমানুপাতি, এবং ডিটা চতুর্থ সমানুপাতি। আমরা কি জানি? প্রান্তীয় গুণফলটা সমান হবে, তার মানে এ ইন্টু ডি আর বি ইন্টু সি এটা সমান হবে। তাহলে দেখো এ ইন্টু বি, সরি এ ইন্টু ডি এবং বি ইন্টু সি, এইটা তোমার সমান হলো। তাহলে এখান থেকে আমি বাকিগুলো বার করতে পারবো। তখন আমি জিনিসটা কি হবে? ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল টু সেকেন্ড ইন্টু থার্ড, এটা কিন্তু আমি 7 এর কনসেপ্ট বলছি। তাহলে এখান থেকে যা সেটুকুই জানো, যদি আমার প্রথম সমানুপাতি বার করতে হয় তাহলে সেকেন্ড ইন্টু থার্ড বাই ফোর্থ, তাহলে বেরিয়ে গেল আমার ফার্স্ট সমানুপাতি। আমি আর করে দেখাচ্ছি না। মানে যদি 1 নম্বর বার করতে হয় তাহলে 2 গুণ 3 বাই ফোর্থ। ওকে, আবার যদি ফোর্থ বার করতে হয় তাহলে একই 2 গুণ 3 বাই ফার্স্ট, এভাবে। আবার এদিক থেকে যদি সেকেন্ড বার করতে হয় তাহলে 1 ইন্টু 4 বাই থার্ড, একই রকম ভাবে। যদি তৃতীয়টা বার করতে হয়, থার্ডটা বার করতে হয়, তাহলে এগেন 1 ইন্টু 4 বাই 2, এইভাবে আমাকে বার করতে হবে সকলে। ধরো এখানে একটা আমি অঙ্ক দিলাম, তোমরা অঙ্কটা একটা করে দেখিও। সেটা হচ্ছে ধরো এইভাবে তোমাকে একটা অঙ্ক দেয়া হলো, ধরো এরকম ছোট অঙ্ক 1 নম্বরের আছে, 9pq, 12pq স্কোয়ার এর তৃতীয় সমানুপাতি বার করো। খুবই সহজ, 1 নম্বরের অঙ্ক আসে, তোমরা এটা চেষ্টা করো। ওকে, তো এই হয়ে গেল। তোমরা এখানে হোমওয়ার্ক করতে পারো 5.2 এর 4 নম্বর অঙ্কটা, বই অনুযায়ী দেখো 5.2 এর 4 নম্বর অঙ্কটা, কারণ খুব সহজ অঙ্ক এখানে পসিবল না, মানে সেইভাবে আসবে না, কারণ যেহেতু এই জায়গাগুলো খুব ইজি। আর 5.2 এর 3 দাগে, ভুল করছি, 3 দাগের 4 তোমরা একটা করতে পারো, আর 2 দাগের 4 তোমরা একটা হোমওয়ার্ক হিসাবে করতে পারো। ছোটখাটো অঙ্ক পরীক্ষায় আসে। এইটা গেল বেসিক। মানে হচ্ছে একদম সহজ সমানুপাতে।
এইবার আমরা যদি আরেকটু যাই, আমরা এবার মেন পার্ট, সেটা হচ্ছে সমানুপাতের ধর্ম, সেইগুলো ভালো করে আমাকে বুঝতে হবে। কোন কোন ধর্ম কোথায় কোথায় অ্যাপ্লাই করব। শুরু করার আগেই তোমরা ভালো করে দেখো, সমানুপাতের ধর্ম মানে হচ্ছে আমি এদিকে একটা অনুপাত এ বাই বি, এদিকে একটা অনুপাত সি বাই ডি, এইটা আমরা লিখেছি। তার মানে এই দুটো থেকে কেন ইকুয়াল করেছে, কারণ এর মান যা হবে সি বাই ডি, মানে এ বাই বি এর মান যা হবে সি বাই ডি এর মান তাই হবে। সহজ কথায় তোমরা শুরু করার আগে একটু শুনে নাও, এর তার মানে এটা একটা সমান সমান চিহ্ন। তার মানে একটা যদি ইকুয়েশন হিসাবে ধরি, এদিকে তোমার বাম পক্ষ, এদিকে তোমার ডান পক্ষ, তাহলে বাম পক্ষের সাথে আমি যা অপারেশন করতে পারবো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, আমি এখানে আরেকবার আমি বলছি, বাম পক্ষের সাথে আমি যা অপারেশন করতে পারবো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, আমি ডান পক্ষের সাথেও একই অপারেশন করতে পারবো। কিন্তু এখানে সেই অপারেশনগুলো, ধরো কোনো কিছু যোগ করলাম, ধরো কোনো কিছু বিয়োগ করলাম, বা ভাগ করলাম, বা গুণ করলাম, ঠিক আছে, সেই অপারেশনগুলো একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামগুলোকে আমাকে ভালো করে জানতে হবে। তো ফার্স্টেই আমরা করব একান্তর প্রক্রিয়া, ঠিক আছে, একান্তর প্রক্রিয়া আমরা করব। তাহলে একান্তর মানে হচ্ছে অল্টারেন্ডো, মানে অল্টার করা, মানে অল্টারের কিছু একটা জিনিস আসবে, মানে একদিকের জিনিস অন্যদিকে যাবে, এইরকম ওরিয়েন্টেড কিছু। তাহলে ফার্স্টেই আমরা করবো অল্টারেন্ডো। অল্টারেন্ডো জিনিসটা আগে একটু আমরা বুঝে নিই। ধরো তোমার ওই একই অনুপাত আমি লিখছি, এ বাই বি করা আছে, সি বাই ডি করা আছে, ঠিক আছে। অল্টার মানে আমার ধরো এই নিচের বিটাকে আমি ওপরে নিয়ে যেতে পারি, ওকে, বা এই সিটাকে আমি এখানে আনতে পারি, কেমন? তার মানে আমার জিনিসটা কি দাঁড়াবে বলো? তাহলে এ বাই সি হয়ে যাবে, আর বিটা ওদিকে চলে গেল, অর্থাৎ বি বাই ডি হয়ে গেল। তাহলে আমি মানে স্টার্ট করেছিলাম এইভাবে, এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু বি, এটা আমার দেওয়া ছিল। আমি প্রমাণ কি করলাম বলো? এ ইস টু সি ইকুয়াল টু বি ইস টু ডি। তাহলে দেখো জিনিসটা অল্টার হয়ে গেছে। কোন দুটো অল্টার হয়েছে? এই দুটো টার্ম অল্টার হয়েছে, অর্থাৎ ক্রসিং এ যারা থাকবে তারা অল্টার হতে পারে, এটাকে বলা হয় অল্টারেন্ডো। কেমন? আবার আমি যখন এরাম দেখি যে তুমি এ আর ডি এর মতো অল্টারেশন দেখাতে পারো, এ আর ডি এর মধ্যে, তাহলে সেইভাবে একটা অল্টারেশন তৈরি হবে। যেমন ধরো এখান থেকে একটা অঙ্ক খুবই সহজ, একটা 1 নম্বরের এমসিকিউ যদি আমি এরম ভাবে ধরে নিই, এক্স ইস টু ওয়াই সমান সমান ধরো 4y ইস টু 5x। এবার তোমাকে বার করতে বলো যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। তো খুব একটা সহজ, ভালো করে বুঝবে। এক্স বাই ওয়াই এটাকে আমি লিখলাম, তাহলে 4y বাই 5x অল্টারেন্ডো আমি করব। কেমন অল্টারেন্ডো করবো বলো? এটা এদিকে, মানে এক্সটা ওখানে চলে গেল, তাহলে এক্সটা এখানে উঠে চলে গেল, ওয়াইটা এখানে অল্টারেন্ডো হচ্ছে এখানে চলে গেল, তাহলে কি 4/5ই থাকলো। দেখো তোমার অল্টারেন্ডো প্রসেস বা একান্তরে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বেরিয়ে গেল, অর্থাৎ এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার সেম আমরা পেলাম 4:5। তো এই একটা সহজ অঙ্কের আমরা প্রয়োগ শিখলাম বা দেখালাম, ওকে। তো এইবার ধরো আমি ইনভার্টেন্ডো বা বিপরীত প্রক্রিয়া খুবই সহজ। বিপরীত প্রক্রিয়া আর কি, বিপরীত করে দেওয়া মানে উল্টে দেওয়া, ওপর নিচ, মানে লব হর বেসিসে আমার উল্টে দেওয়া আর কি। অর্থাৎ এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি যদি হয়, তাহলে এ ইস টু ডিটাকে আমি এ বাই বি, এখানে সি বাই ডি লিখবো, তো এটাকে বাই তোমার ইনভার্টেন্ডো, এটাকে বলা হয় ইনভার্টেন্ডো। এই ইনভার্টেন্ডো প্রসেসের মাধ্যমে আমি উল্টে দেবো ওপর নিচ, অর্থাৎ বি বাই এ ইকুয়াল টু ডি বাই সি আমরা লিখতে পারি, এটাকে বলা হয় ইনভার্টেন্ডো। তাহলে আমি এখানেও আমি কি পেলাম দেখো, এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ছিল, আমি পেয়ে গেলাম বি ইস টু এ ইকুয়াল টু ডি ইস টু সি, ওকে। তো এইবার আমরা আস্তে আস্তে একটা মূল প্রসেসের দিকে আসছি, যেটাকে বলা হয় কম্পোনেন্ডো। কম্পোনেন্ডো মানে হচ্ছে যোগ মানে একই কথা, উভয় দিকে তুমি একই জিনিস যোগ করতে পারো, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এ বাই বি, তার এদিকে যদি আমি 1 যোগ করি, সি বাই ডি এদিকেও আমি 1 যোগ করবো, তাহলে আমি পেলামটা কি? আমি পেলাম এ প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি। এই প্রসেসটাকে বলা হয় কম্পোনেন্ডো বা যোগ। অর্থাৎ আমাকে এরকম একটা অঙ্ক দেখো হতে পারে, এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হলে প্রমাণ করো এ বাই বি, এই এ প্লাস বি ইস টু সি প্লাস ডি ইকুয়াল টু বি ইস টু ডি। তার মানে এই অঙ্কটা ভালো করে দেখো, এখান থেকে এত অব্দি আমি করতে পারলাম, তারপর
আমি এখানে কি করতে পারি, একান্তর প্রক্রিয়া করতে পারি না? একান্তর এই যেমন এদিকে গেল ও তেমনি ওদিকে গেল, এরকম একান্তর তো করতে পারি। তাহলে একান্তর যখন আমি করলাম তাহলেই আমার উত্তরটা চলে এলো a বাই বি সি বাই ডি মানে পি বাই ডি। তাহলেই দেখো আমার এই উত্তরটা চলে এসছে। ভালো করে একটু দেখো, তার মানে আমি যোগ করলাম, তার মানে বুঝতে পারছো একটা প্রসেস কিভাবে অ্যাপ্লাই করে আমাকে অঙ্কটায় আসতে হবে। এইটা আমার হচ্ছে কি বলো, কম্পোনেন্টো হয়ে গেল আমাদের কম্পোনেন্টো প্রসেস। তো এইবার আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিভিডেন্ডো বা ভাগ। ডিভিডেন্ডো বা ভাগ, ডিভিডেন্ডো বা ভাগটা দেখো একইভাবে তোমাকে স্টার্ট করতে হবে, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এখানে ভাগটা মানে কোনো কিছু ভাগ করার নেই। এখানে অ্যাকচুয়ালি যদি বোথ সাইড আমি এক বিয়োগ করি তখন কি হবে বলো, এ মাইনাস বি বাই বি সি মাইনাস ডি বাই ডি। কেমন? তাহলে এখান থেকেও আমি এইটা এই অবস্থায় রাখতে পারি। রাখার পর একে আমি এখানে তোমার একান্তর করতে পারি এইভাবে। তোমরা আবার পরীক্ষার হলে এরকম কোনো সাইন দিও না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এইভাবে একটা প্রসেস হয়ে গেল একই রকম ভাবে। তো এইবার এই দুটো প্রসেস আমি কি শিখলাম, কম্পোনেন্টো যোগ আর ভাগ আলাদা করে শিখলে। এবার আমাকে কম্পোনেন্টো ডিভিডেন্ডো বা মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস যোগ ভাগটা শিখতে হবে। তোমরা আগে শুনেছো বা আগে হয়তো অনেকে অ্যাপ্লাইও করে ফেলেছে, হচ্ছে যোগ ভাগ বা কম্পোনেন্টো ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, ডিভিডেন্ডো সরি ডেন্ডো। আচ্ছা এবার দেখো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মানে হচ্ছে ধরো একটা অনুপাত এভাবে রয়েছে এ বাই বি, ঠিক আছে? তাহলে এরম যদি একটা অনুপাত থাকে এ বাই বি বাই সি বাই ডি, তাহলে এই দুটো প্রসেসকে তুমি মার্জ করে এটাকে পেতে পারো, বা একটা সহজভাবে মনে রাখতে পারো যোগ ভাগ মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা বোথ সাইডে আমরা অ্যাপ্লাই করব, মানে এদিকেও এই প্রসেসটা অ্যাপ্লাই করবো। আরেকবার বলছি, লব প্লাস হর বাই লব মাইনাস হর বোথ সাইড অ্যাপ্লাই হবে। তার মানে যদি আমি যোগ ভাগ প্রসেসে ফেলে দিই তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এই যে প্রসেসটা এটাকে বলা হয় কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ঠিক আছে, এবার এই প্রসেসটা তার মানে আমি কি বলবো, যে যদি এ বাই বি একটা সমানুপাতে থাকে তাহলে তাদের যোগফল এবং বিয়োগফল সেগুলো কিন্তু সমানুপাতে থাকবে। ওকে, তো তোমরা এরকম একটা হলো এখানটা করতে পারো। এবার ধরো একটা কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি একটা অ্যাপ্লিকেশন দেখাই, মানে একটা সহজ একটা উদাহরণের মাধ্যমে কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি এক্সপ্লেন করি, তাহলে তোমার কাছে এরকম একটা অঙ্ক আছে। বলা আছে এইচ টু বি ইকুয়াল টু সিচ টু ডি হলে প্রমাণ করো যে 4a প্লাস 7b ইজ টু 4a minus 7b equal to 4c plus 7d is to 4c minus 7d। তোমরা বুঝতেই পারছো অলরেডি এখন যোগ ভাগ যোগ বিয়োগ তাদের মাঝখানে ইজ টু, তাহলে এটা অলরেডি কম্পোনেন্ট ডিভিডেন্ডে আছে। কিন্তু আমাকে প্রসেসটা কিভাবে হবে, শুরুর লাইন ফার্স্ট লাইন আমি এভাবে লিখে নিলাম। এবার এভাবে শুধু তো লিখলেই হলো না, আমি এটুকু বুঝে গেলাম। দেখো 4a 7b মানে এ এর সাথে বি থাকবে, সি এর সাথে ডি থাকবে, কিন্তু এটা 4 7 এটা দিয়ে একটু আমাকে গন্ডগোল পাকিয়ে দিয়েছে, কিছুই গন্ডগোল পাকায়নি। এটা দিয়ে আমাকে এটাই বলতে চেয়েছে যে আগের প্রসেসগুলো আমি মনে রাখছি কিনা। আমি কি শিখিয়েছিলাম, যখন কোন একটা সমানুপাত তৈরি হবে তখন বাম পক্ষ ডান পক্ষ সমান সমানের এপার ওপার দুই দিকের সাথেই আমি একই জিনিস গুণ ভাগ যোগ বিয়োগ করতে পারি। তাহলে খুবই ইজি, আমি সেকেন্ড লাইনে একই জিনিস গুণ করে দিলাম, এখানেও 4/7 এখানেও 4/7, গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিলাম, এ বাই বি সি বাই ডি করতেই পারে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো 4a 7b 4c 7d। কেমন? তাহলে এই 4a 7d এর ওপর আমি এই অ্যাপ্লাই করলাম যোগ ভাগ, ঠিক আছে? এই অ্যাপ্লাই করলাম, এদিকের যোগ ভাগ অ্যাপ্লাই করে ফেলেছি, এদিকের যোগ ভাগ এবার অ্যাপ্লাই করছি 4c 7d। কেমন? এদিকে 4c মাইনাস 7d, এখানে লিখে দিলাম যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, এই কথাটা লিখতে হবে, এই জন্য নাহলে নাম্বার কাটা হবে। যোগভাগ প্রক্রিয়ায় পাই অ্যাপ্লাই করলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি তো হয়ে গেল, এই অ্যাপ্লাইটাই তো শেষ। এটা মানেই আমার উত্তর অলরেডি চলে এসছে। তাহলে এটাকে এবার যেভাবে আমার উত্তর ফরম্যাটে দেওয়া আছে লিখে দিলাম। এবার এখানে আমি কোনো সংখ্যা গুণ করেছি, তোমাকে হয়তো এর সাথে হয়তো
এ বাই বি, ওদিকে এ বাই বি, দুটোই একই জিনিস গুণ করতে হলো, বা হয়তো এই অবস্থায় বোথ সাইডে বর্গ করতে হলো, বা এই অবস্থায় এইখানের পর এই জায়গায় হয়তো তোমাকে একটা বর্গ করতে হলো, মানে এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার বাই ডি স্কোয়ার হলো, মানে উভয় পক্ষের বর্গ করে পাই। ঠিক আছে, সেটাও যদি আমি একটুখানি দেখে নিই, ধরো যদি বর্গ করতে হলো তাহলে এরকম হতো। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াতো বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এরকম একটা অঙ্ক হতো যে এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হলে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। দেখো আমি তো তাই করেছি, তাই তো অলরেডি চলে এসছে। তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারতাম ইস টু এ স্কোয়ার, সরি মাইনাস হবে মাইনাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমার চলে এলো। তাহলে এবার আমরা অলরেডি বুঝে গেলাম যে কম্পোনেন্ট টু ডিভিডেন্ড অর্থাৎ যোগ ভাগকে আমরা কি করে অ্যাপ্লাই করছি। এটা আমি একটু কমপ্লিট করে দিই। তাহলে 4c প্লাস 7d ইস টু 4c মাইনাস 7d। কোনো বুঝতে অসুবিধা নেই এই অবধি। ঠিক আছে, এইবার আমরা লাস্ট প্রসেসে চলে এলাম, যেটা হচ্ছে সংযোজন বা অ্যাডেন্ডো। কি বলা হয়? অ্যাডেন্ডো, সংযোজন। সংযোজন একটা ছোট্ট যদি উদাহরণ এরকম করে দেখানো যায়, ধরো আমি একটা লিখলাম 3:5। ওকে, এর সাথে যদি একটা অনুপাত ধরো লিখলাম আমি 6:10। ঠিক আছে, আবার এসব ধরো আর একটা আমি সমানুপাত লিখলাম। তোমরা বুঝতে পারছো আমি সমানুপাত তৈরি করছি, মানে একই জিনিস, মানে একটা মূল সংখ্যার সাথে তোমার কিছু জিনিস গুণ করে করে আমি জিনিসটা কিন্তু বানাচ্ছি। বা হঠাৎ করে হয়তো লিখলাম দেখো 12:20। তাহলে এখানে দেখো তিনটে অনুপাত, মানে এটা সমানুপাত আমি বলতে পারি। তার মানে কিরম ভাবে বলতে পারি বলো? 3/5, 6/10, সেটা 12/20 যদি এরম হয়। আচ্ছা, হঠাৎ করে যদি আমি এরম করি, এই যে লবগুলো যেগুলোকে আমি জয়েন করেছি এগুলোকে যদি আমি যোগ করে দিই, তার মানে 3 + 6 + 12 আমি এটা পেলাম। আবার এই যে হরগুলো এগুলোকে যদি আমি যোগ করে দিই, মানে 5 + 10 + 20, তাহলে আমি কি পাচ্ছি একবার দেখো, 18, 18, 12 তোমার 30। ওকে, আবার ধরো এখানে 30 আর 5, আবার দেখো এখানটা 3, 6 আর 12 যোগ করেছি। 3 আর 6 একটু ভুল হয়েছে, এটা 18। 18 আর 3 21 হবে। হ্যাঁ, কেমন ভুল হয়েছিল এটা। 18 আর 3 21, আর এখানটা দেখো তোমার 30, 35। ঠিক আছে, তাহলে একে কত দিয়ে কাটবো? একে 7 দিয়ে কাটা যাচ্ছে না? 7 দিয়ে কাটলে তোমার 3, আর 7 দিয়ে কাটলে 5। দেখো আমি কি একদম অরিজিনাল, মানে সেটা আমি ফিরে পেলাম। তবে এখানে আমি কি পেলাম? অর্থাৎ অনুপাতগুলো যারা সমানুপাত তৈরি করে, এরকম অনেকগুলো সমানুপাতের যদি ওপরটাকে যোগ করে দেয়া যায় এবং নিচটাকে যোগ করে দেয়, তারা কিন্তু একই অনুপাত তৈরি করবে। এই ওপর বেস করেই আমার হয়ে আছে সংযোজন। তাহলে সংযোজনটাকে আমি কি করে সাজাবো? অনেকগুলো এখানে নিলাম, ধরো a/b, এটা একটা নিলাম a/b, c/d ইকুয়াল টু e/f, অনেকগুলো আমি নিলাম। তাহলে এটাকে যদি সংযোজনে ফেলা যায়, তাহলে এটার সংযোজন প্রক্রিয়ার পর এটা তৈরি হবে। এই অনুপাতের সাথেই আমি লিখতে পারি ইকুয়াল টু a প্লাস সি প্লাস ই, কেমন, ইকুয়াল টু বি প্লাস ডি প্লাস এফ। এই হচ্ছে সংযোজন। তুমি প্রমাণও করতে পারো। কি করে প্রমাণ করবে? a/b, c/d, সেই একদম আগের প্রমাণ। ইকুয়াল টু কে ধরো, মানে a ইকুয়াল টু, আমি একটু একটা লাইন একটু স্টেপ জাম্প করলাম, a ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে। বুঝতে পারছো? ঠিক ভালো করে দেখো, ঠিক ওপরের মানগুলোই বেরোচ্ছে, নিচের গুলো কিন্তু বেরোবে না, কারণ নিচের গুলো দিয়ে তৈরি হবে আমার। ই ইকুয়াল টু এফ কে। ঠিক আছে, এবার আমি এটা বার করতে চাইছি, তো ওপর যোগ করে নিচ যোগ করো। তুমি ওপর যোগ করো a প্লাস সি প্লাস ই, কেমন, আর নিচ যোগ করো বি প্লাস ডি প্লাস এফ। দেখো নিচে কোনো মানই নেই, নিচে বসানোর মতো কোনো মানই নেই, কিন্তু ওপরের প্রতি কটার মান বসানো এবং সেগুলো নিচের মানের উপর ফলো করে, ভালো করে দেখো, নিচের মানকে ফলো করে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু বলো এফ কে। এই আমি বসালাম, তাহলে দেখো উপর থেকে কে কমনে বেরিয়ে গেল। ঠিক কে থাকলো, দেখো নিচের জিনিসটাই ওপরে কমন যাওয়ার পর থেকে গেল, কাটাকুটি হয়ে গেল, কে পেলাম। তাহলে এই যে কেটা পেলাম, তাহলে আমি তো এগুলোকেও কে ধরেছিলাম, এখানে এইটাও, এই অনুপাতটাও, এটাও তো একটা অনুপাত, যোগ বাই যোগ, এটাও তো একটা অনুপাত, তাহলে সেটা কে পেলাম। তাহলে আমি বলতে পারি এটা একটা সংযোজন। ঠিক আছে, এবার সংযোজনে আসা লাস্ট, একদম আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট তো মোটামুটি
ব্যবহারটা শিখলাম, মানে সংযোজন প্রক্রিয়া কি এটা বুঝলাম। এবার ধরো একটা অঙ্ক আমাকে এরকম দিচ্ছে এইচ টু বি সমান সমান সি ইস টু ডি, সেটা সমান সমান আমাকে এটা প্রমাণ করতে পারে যে এটা যদি হয় তাহলে প্রুফ দ্যাট দিস। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটাকে আমি স্ট্রাইক কোথায় করবো, দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এ স্কোয়ার সি স্কোয়ার। তোমার দেখো এটাকে যদি অনুপাতে আমি সাজাই কিরম ভাবে আসবে বলো, এ বাই বি সমান সমান সি বাই ডি, তাহলে ওপর ওপর, তার মানে এখানে যদি হোল স্কোয়ার করে আমি যোগ করে দিই তাহলে কিন্তু স্কোয়ার সি স্কোয়ার আসছে। আবার আর এক ক্ষেত্রে যদি আমি হোল স্কোয়ার করে যোগ করে দিই তাহলেও কিন্তু বি স্কোয়ার ডি স্কোয়ার আসছে। এর সাথে বললাম এইভাবে যদি আমি ভাবতে শুরু করি, দেখো এটার দিকে তাকিয়ে এবং তার সাথে সাথে আমার মাথায় রাখতে হবে যেন এটাও আসে, সেই অনুযায়ী ভেবে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে ফার্স্টে আমি স্টার্ট করলাম এ বাই বি সমান সমান সি বাই ডি, এ স্কোয়ার আর সি স্কোয়ার আনতে হবে। তাহলে এই পক্ষে এ ওপর নিচে গুণ করলাম, এই পক্ষে সি ওপর নিচে গুণ করলাম, তার মানে দেখো এ স্কোয়ার বাই এ বি কেমন, আর ওখানে হলো সি স্কোয়ার বাই সি ডি। ওকে, এবার আমি সংযোজন করলাম, তাহলে এখানে আমাকে লিখতে হবে সংযোজন করে পাই। তাহলে যখন সংযোজন করে পাই তাহলে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, ওকে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার কি লিখবো এ বি প্লাস সি ডি, সেটা ইকুয়াল টু কেমন করে লিখবো এ স্কোয়ার বাই এ বি সমান সমান সি স্কোয়ার বাই সি ডি। কোনো অসুবিধা নেই, এটা আমার 1 নম্বর ইকুয়েশন কেমন, কিন্তু মেন ইকুয়েশন আমার এটা। আবার একই রকম ভাবে আমি এটাকে করছি, দেখো এটার দিকে, তাহলে আমার নিচে কারুকার্য করতে হবে। নিচে কারুকার্য মানে নিচে আমাকে বি ওপর নিচে গুণ করতে হবে, ডি ওপর নিচে গুণ করতে হবে। তাহলে এখানেও লিখলাম এ বাই বি সমান সমান সি বাই ডি, তাহলে বি এর দিকে তাকিয়ে মানে বি স্কোয়ার ডি স্কোয়ার থাকবে, বি আর ডি এর দিকে তাকিয়ে, তাহলে বি ওপর নিচে গুণ করলাম মানে এ বি বাই বি স্কোয়ার, ডি ওপর নিচে, তাহলে বলো সি ডি বাই ডি স্কোয়ার। তাহলে এবার তোমাকে কি করতে হবে সংযোজন, তাহলে একই কথা এখানে লিখবো সংযোজন করে পাই, আমি লিখলাম না, তাহলে এ বি প্লাস সি ডি ওকে বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এটা পেলাম ইকুয়াল টু, আমি ওই দুটো ইকুয়াল টু দিয়ে দেবো এ বি সমান সি ডি বাই ডি স্কোয়ার। এবার দেখো পুরো জিনিসটা দেখো, এই দুটো এখানে রয়েছে সেটা সমান এটা পেয়েছি, আবার দেখো এই দুটো মানে এই দুটো জিনিস এখানে রয়েছে তার সাথে সমান এটা পেয়েছি, আবার এই দুটো জিনিস একই জিনিস ওখানে রয়েছে তার সাথে সমান এটা পেয়েছি। তাহলে আমি বলতে পারি না এই পুরোটা সমান সমান এই পুরোটা কেমন, তাহলে সেটাই লিখতে হবে আমাকে। দেখো এ বি প্লাস সি ডি বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ বি প্লাস সি ডি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে এসছে অঙ্ক, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই দুটো একই জিনিস, এ বি প্লাস সি ডি তার হোল স্কোয়ার, সুতরাং প্রুফ বা প্রমাণিত। তাহলে এইভাবে আমরা সংযোজনকে কাজে লাগাবো, কেমন।